আমাদের জীবনে এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা থাকে বা আমাদের আশেপাশে মানুষের এত দুঃখ কষ্ট থাকে, সেটা আসলে আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। আমার পাশের বাসার এক আম, আপু সবসময় তার বেলকনিতে বসে থাকতো। আমার বাসার বেডরুম আর তার বেডরুম ছিল একদমই পাশাপাশি। তার বেডরুমের বেলকনিতে বসে সে সবসময় বসে থাকতো একা একা। আমার ছোট্ট ময়না প্রায় সে বেলকনিতে যেত, কিন্তু সে চাইতো আমার ময়নার সাথে সে একটু গল্প করবে, একটু কথা বলবে। কিন্তু আমার ময়না খুব লাজুক ছিল, সে কখনো বেলকনিতে গিয়ে যখন ওই মহিলাকে দেখতো সে দৌড়ে বাসায় চলে আসতো। তো একদিন সে দেখে আমার ময়নাকে খুব আদর করে ডাকছে, তোমার নাম কি, এখানে আসো, তুমি কোন ক্লাসে পড়ো। খুব লজ্জা পাচ্ছে আমার মেয়ে, যাচ্ছে আবার চলে আসছে। তারপরে আমি পিছন থেকে আবার বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। সে ভদ্র মহিলা আমাকে দেখে খুব সুন্দর করে একটা সালাম দিল, দিয়ে জিজ্ঞেস করলো, আপা কেমন আছেন, এটা কি আপনাদের বাড়ি? আমি বললাম যে না, এটা আমাদের বাড়ি না, আমি এখানে ভাড়া থাকি। বললো যে কেমন আছেন? আমি বলি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বললো যে আপনার কয়টা বাচ্চা, এটা কি আপনার ছেলে না মেয়ে? যেহেতু আমার মেয়ের নাম তাহসিন, সে ভাবছে যে এটা আমার হয়তো ছেলে। তার ওর হেয়ার কাটও ছিল ছোট ছোট, সেজন্য সে বুঝতে পারতো না যে সেটা ছেলে না মেয়ে। যাই হোক, সে যখন বুঝতে পেরেছে যে এটা আমার মেয়ে, সে আমার মেয়েকে অনেক বেশি আদর করত। কিন্তু তার সাথে সেদিন আমার কথা অতটুকুই, আমি আর তার সম্পর্কে অত কিছু জানতে চাইনি। কিন্তু একদিন হঠাৎ করে দেখি সে রিক্সা দিয়ে সে কোথায় যেন যাচ্ছে। তাকে জিজ্ঞেস করি কোথায় যাচ্ছেন, বলে যে আপু আমি অনেক অসুস্থ, আমি হসপিটালে যাচ্ছি। বললাম যে আপনার কি হয়েছে? সেদিন আমি দেখতে পেলাম যে তার মাথায় চুল ছিল না, তার মাথায় একটা ক্যাপ পরা ছিল, সেই ফাঁকা দিয়ে দেখতে পেয়েছি যে তার মাথায় চুল ছিল না। তো তাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি অসুস্থ হয়েছেন? বলল যে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আমি কেমো নিচ্ছি, আমি কেমো নিতে যাচ্ছি। সেটা শুনে আসলে আমি স্তব্ধ হয়ে গিয়েছি। আমি তার সম্পর্কে আর কোনো কিছু জানতে চাইলাম না। বাসায় এসে আমি খুবই মন খারাপ যে আল্লাহ, উনি সবসময় বেলকনিতে এমন অসহায়ের মতো বসে থাকে, কতদিন চাইছে আমার সাথে কথা বলতে, অথচ আমার হাতে সময় ছিল না। আমি সেই সকাল 7টায় আমার ময়নাকে নিয়ে স্কুলে চলে যাই, আবার আসি 10টায়। এসে আমার রান্না বান্না ঘর গোছানো সব কাজ গুছিয়ে আসলে আমার সেরকম সময় হয় না যে বেলকনিতে দাঁড়িয়ে তার সাথে কিছুক্ষণ গল্প করি। যাই হোক, সেদিনের সেই ঘটনা জানার পরে তার সাথে আমি একদিন বেলকনিতে দাঁড়িয়ে তার সাথে কথা বললাম। তাকে জিজ্ঞেস করলাম কি আছে? বলল যে আমার হাজব্যান্ড, আমি, তার কোনো সন্তান ছিল না। তো আমি বললাম যে আপনি সব সময় একা একা বসে থাকেন। বলল যে আমি গভর্নমেন্ট জব করতাম, আমি এখন অসুস্থতার জন্য বাসায় আছি। আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম কয়েকবার ট্রিটমেন্টের জন্য, এখন আমার আর ওখানে যেতে হয় না, যেতে চাই না। আমি এখন বাংলাদেশি ট্রিটমেন্ট করাচ্ছি। আমার হাজব্যান্ডও গভর্নমেন্ট জব করে, সে তার চাকরি নিয়ে বিজি থাকে, আমি আমার মতো অসুস্থ, আমি আর কি করব। যাই হোক, সে প্রায় এরকম অসহায়ের মতো বসে থাকে, আমার দেখে খুব খারাপ লাগছিল। ভাবলাম যে ইস, আমি যদি তার বাসায় যেতে পারতাম, তার সাথে একটু গল্প করতে পারতাম। কিন্তু তার বেডরুম আর আমার বেডরুম এত পাশাপাশি হলে কি হবে? তার বাসায় যাওয়ার গেট ছিল অন্য পাশ দিয়ে, সে ঘুরে যেতে হয়, তাই কখনো আমার যাওয়া সম্ভব হয়নি। একদিন সকালে ঘুম থেকে উঠি, আমার সকালে পর্দাগুলো যখন ছড়িয়ে দিচ্ছিলাম, তখন দেখি তার বেডরুমের পর্দাগুলো ফাঁকা। সে খুব নড়াচড়া করছে, সে এদিকে কাত হচ্ছে, ওদিকে কাত হচ্ছে, খুব ছটপট করছে। তো আমার কাছে খুব খারাপ লাগলো যে উনি হয়তো অসুস্থ। আমি কাউকে দেখছিলাম, দেখার চেষ্টা করছি, সে একাই বেডরুমে বসা, তার আশেপাশে কেউ নেই। কিন্তু আমারও তখন হাতে সময় ছিল না। আমি আমার ময়নাকে নিয়ে স্কুলে যেতে হবে, আমি আমার ময়নাকে নিয়ে স্কুলে চলে গেছি। স্কুল থেকে আসার পথে দেখি বাসায় এসেছি, বাসায় এসে দেখি তার রুমের জানলা ও পর্দা দেওয়া। তো ভাবলাম যে সে হয়তো অসুস্থ, হসপিটালে গিয়েছে। আমি সেই অপেক্ষায় সারাদিন ছিলাম যে সে হসপিটালে। সেদিনও সে চলে গেছে হসপিটালে। তারপর দিনও দেখি তার রুমে অন্ধকার, কোনো বাতি জ্বলে না। তার 3 দিন পরে দেখি হঠাৎ করে তার বেডরুমে বাতি জ্বলছে, তারপরে সবাই কথা বলছে। তারপর আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে বললাম যে আচ্ছা কি হয়েছে, আপা কোথায়? তার ভাইয়ের বউ এগিয়ে এসে বলল যে আপা 3 দিন হয় আমাদের ছেড়ে চলে গেছে। আমি শুনে আসলে স্তব্ধ হয়ে গেলাম। বললাম যে কি হয়েছিল? বলল যে সেদিন সকালে অনেকটাই অসুস্থ ছিল, তাকে হসপিটালে নেওয়ার পথে সে রাস্তায় মারা গেছে। তো সে শুনে আমার অনেক খারাপ লাগছে, কারণ তার সাথে একদিন অনেক কথা বলছিলাম, অনেক গল্প করছিলাম যে তার সাথে আমি দেখা করব, তার বাসায় যাব, তার সাথে গল্প করব।
কিন্তু তার সেই ভাইয়ের বউর কাছ থেকে জানতে পেলাম যে সে গভর্নমেন্ট জব করতো, তার কোনো সন্তান ছিল না, কিন্তু সে একটা মেয়ে পালতো। সেই মেয়েটাই তাকে দেখাশোনা করতো। সেই মেয়েটা কলেজে পড়ে, তার সন্তান না থাকলেও সেই মেয়েটাকে সেই সন্তানের মতোই অনেক বেশি ভালোবাসতো, সব কিছু করতো। কিন্তু সে চাকরি করা অবস্থায় তার অনেক বেশি টাকা পয়সা সঞ্চয় করেছিল, তার অনেক বেশি স্বর্ণ অলংকার ছিল। কিন্তু সে মৃত্যুর অনেক আগেই সে তার স্বর্ণ অলংকার, তার ব্যাংকে 20 লক্ষ টাকা ছিল, তার সেই পালিত মেয়েকে দিয়ে গিয়েছে। কিন্তু তার ভাই বোন সবাই এসে তার সেই সম্পত্তির উপর ভাগ চেয়েছিল। সে অনেকবার তার উপরে অনেক জুলুম করেছিল যে তার সেই পালিত মেয়েকে কেন সে টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে যাবে, তার ভাইদের দিয়ে যাবে, বোনদের দিয়ে যাবে, বা তার হাজবেন্ড চাইছে তার হাজবেন্ডকে দিয়ে যাবে। কিন্তু তার অসুস্থের সময় তার একাকিত্ব জীবন, তার নিঃসঙ্গ অসুস্থতা, তার পাশে কিন্তু কেউ ছিল না। না ছিল তার হাজবেন্ড, না ছিল তার ভাই বোন, কেউ তার পাশে ছিল না। সেই মেয়েটাই নাকি তাকে অনেক বেশি যত্ন করছে, অনেক বেশি কেয়ার করতো। মেয়েটাই সবসময় হসপিটালে নিয়ে যেত। ও কিছুদিন আগে যেহেতু দেখা হয়েছিল, সেদিনও আমি দেখেছি যে একটা মেয়ে তাকে হসপিটালে নিয়ে যেত। খুব ছোট্ট একটা মেয়ে, মাত্র কলেজে পড়ে মেয়েটা, সেই মেয়েটাই নাকি সবসময় তাকে কলেজে নিয়ে যেত। আসলে আমরা আমাদের ব্যস্ত জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, নিজের সন্তান, নিজের আপনজন, কাউকে আসলে সময় দেওয়া সেই সময়টুকু থাকে না। নিঃসঙ্গ জীবন। সন্তান ছাড়া আসলে পৃথিবীতে কেউ আপন হয় না। সন্তান ছাড়া মায়ের যত্ন নেওয়ার মতো কেউই থাকে না। অনেক যাদের সন্তান নেই তারাই বুঝতে পারে সন্তান কি জিনিস, বা সন্তানের কেয়ারিং, সন্তানের ভালোবাসা, যত্ন। আমরা অনেক সময় ভালোবাসার মানুষকে ঠেলে দূরে সরে দেই, ভালোবাসার মানুষকে ভালোবাসতে জানি না, তাদের ভালোবাসাগুলো মূল্যায়ন করতে জানি না। অযোগ্য লোককে আমরা ভালোবাসি, অযোগ্য লোককে সম্মান করি, অযোগ্য লোকের হাতে ক্ষমতা তুলে দেই। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই মহিলা, যে সে তার গর্ভে ধারণ করেনি, তারপরও সেই মেয়েটি তার ভালোবাসা, তার কেয়ারিং, তার যত্নের কাছে তার সব কিছু হার মেনে গিয়েছে। তার আপন ভাই বোন, হাজবেন্ড, কারো ভালোবাসায় সে কেয়ার করেনি। তার জীবনের যতটুকু সঞ্চয় করেছে সেই সবটুকুই সে পালিত মেয়েটাকে দিয়ে গিয়েছে। ওই যে সে প্রমিস করেছে, সে তার সব কিছু দিয়ে তার সন্তানটিকে সে তার দায়িত্ব নিয়ে মানুষ করেছে। তাই মৃত্যুর আগ পর্যন্ত তার সে ওয়াদা, সে দায়িত্ব সে অক্ষরে অক্ষরে পালন করে গিয়েছে। তাই জন্ম দিলেই আসলে বাবা মা হতে পারে না। বাবা মা যদি সন্তানদের কর্ম না দিয়ে যেতে পারে, সন্তানদের সমান ভালোবাসা প্রতিষ্ঠিত করে না যেতে পারে, সেই বাবা মা কখনোই বাবা মা হতে পারে না। বাবা মা হতে হবে অনেক বিনয়ী, অনেক ধৈর্যশীল এবং সন্তানের প্রতি অনেক কেয়ারিং। আমি এই মহিলাটার গল্পটা এই কারণেই শেয়ার করেছি, কারণ বর্তমান যুগে আপন বাবা মাও সন্তানদেরকে আসলে সঠিকভাবে ভালোবাসতে পারে না, ভালোবাসার মূল্যায়ন করতে পারে না। কিন্তু এই মহিলা তার পালিত সন্তানকে তার সর্বোচ্চ দিয়ে সে নিজের জীবন, সে নাকি তার ইন্ডিয়া যাওয়ার জন্য সে 20 লক্ষ টাকা রেখেছিল, সে ইন্ডিয়া যাবে। কিন্তু যখন জানতে পেরেছে তার আসলে যে স্টেপে আছে, সে আর আসলে ট্রিটমেন্ট করেও কাজ হবে না, সেক্ষেত্রে সে আর ইন্ডিয়াতে যায়নি। সেই সম্পূর্ণ টাকাগুলো সে মেয়েকে দিয়ে গিয়েছে। সেজন্য তার ভাইরা তাকে অনেক বেশি প্রেশার সেট করেছে, কেন মেয়েটাকে এতগুলো টাকা দিয়ে দিল, তাদেরকে কেন দিল না, কেন সে ট্রিটমেন্ট করলো না। কিন্তু সে শিক্ষিত মহিলা, সে জানে ট্রিটমেন্ট করলেও তার কাজ হবে না, সে আর হয়তো বেশি দিন বাঁচবে না। তাই সেই মেয়েটাকে সবগুলো টাকা দিয়ে গেল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।